আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, কারণ বাংলাদেশ আগামী দিনে কেমন হতে যাচ্ছে, বিশেষ করে যেখান থেকে বাংলাদেশের ভাগ্য লিখিত হয়, মানে আমাদের জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে আসছে আমূল পরিবর্তন। 53 বছর পর এবার নতুন আরো একটা যাত্রা শুরু হবে আমাদের সংসদীয় সিস্টেমের ক্ষেত্রে। কক্ষ বিশিষ্ট একটা সংসদ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, দুইটা পার্ট থাকবে। আর এই দুইটা পার্টের মধ্যে সংসদীয় আসনগুলোকে ভাগ করা হয়েছে। নিম্ন কক্ষে থাকবে 400টা আর উচ্চ কক্ষে থাকবে 105টা। 105টার মধ্যে 5টা আবার থাকবে রাষ্ট্রপতির ব্যক্তি স্বাধীনতা, মানে তিনি সমাজের যে কোনো একটা গোষ্ঠীর পিছিয়ে পড়া বা ভালো মন্দ মিলেয়া তিনি এই 5টা প্রার্থী মনোনয়ন করতে পারবেন, এটা তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে রাখা হয়েছে। আর নিম্নকক্ষ যে আমাদের সংসদ আছে, এটা হবে প্রচলিত সিস্টেমে, মানে গত 53 বছর যাবত আমরা যেই 350 আসনের নির্বাচন দেখছি, এটা আবার এখানে আর একটু বাড়ানো হয়েছে, যেটা হয়ে যাবে 400-400-র মধ্যে এতদিন আমাদের নারী সংসদ সদস্যদের জন্য আসন সংখ্যা ছিল 50টি, বাট এখন নারীদের জন্য হবে 100টি, পুরুষদের জন্য হবে 300টি, মানে 300 + 100 = 400। আর উচ্চ কক্ষের হিসাবটা আলাদা। তো নিম্নকক্ষের 400টি আসনে নির্বাচন হবে, আমরা যেমনটা বলছিলাম যে বর্তমানে যেভাবে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়, এটা হচ্ছে নিম্নকক্ষ। আর আমরা যদি দেখি আপনার উচ্চকক্ষের যে 100টি আসন, এটা আসলে কিভাবে হবে, এটা কি মানে আপনার ভোটের মাধ্যমে হবে? না, এটার সিস্টেমটা একটু আলাদা। আমরা যেই সিস্টেমটা নিয়ে কথা বলছি, পৃথিবীর অধিকাংশ দেশেই এখন এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিন্তু চলমান। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের এই যে সিস্টেমটা, এটাকে বিএনপিও তাদের প্রস্তাবনায় এনেছে, জাতীয় নাগরিক কমিটি এনেছে, বা যতগুলো রাজনৈতিক দল আছে তারা সবাই কিন্তু এখন দ্বিকক্ষ বিশিষ্ট এই সংসদ সিস্টেমটাকে বাংলাদেশে দেখতে চায়। তার মানে এটা শতভাগ এখন হতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে উচ্চ কক্ষের যে 100টা আসন, এটা কিভাবে নির্বাচন হবে? এইটা নির্বাচন হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। যেমন দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চ কক্ষে আসন পাবে। বুঝতে পারছি? যেই দল বেশি ভোট পাবে উচ্চ কক্ষে, সেই দলের প্রতিনিধিদের সংখ্যা বেশি থাকবে। দলগুলো উচ্চ কক্ষে প্রার্থীকে মনোনয়নের ক্ষেত্রে যাতে বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব রাখে, সেটাও উল্লেখ থাকবে। মানে একটা দল চাইলে শুধুমাত্র একটা গোষ্ঠীকে, যেমন আমাদের যে আদিবাসী গোষ্ঠী এখন একটা ইস্যু আসছে, পাহাড়ি জনগোষ্ঠী আসছে, বা দলিত গোষ্ঠী আছে, বিভিন্ন সমাজের সেক্টরে যেই সারা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা গোষ্ঠী যেন সেখানে প্রতিনিধিত্ব থাকে, সেটাও ব্যালেন্স করতে হবে। এখন আমরা দেখছি যে আপনার বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো লিখিতভাবে সংবিধান সংস্কার কমিশনকে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিল। আর সেই প্রস্তাবনাগুলোর মতবিনিময়, অংশীজনদের সাথে কথাবার্তা, সবকিছু মিলাইয়া আমরা দেখছি আজকে এই সিস্টেমটা সম্পর্কে আমরা তথ্য পেলাম। নির্বাচন সংস্কার কমিশনও সংসদের নিম্নকক্ষে বিদ্যমান পদ্ধতিতে এবং উচ্চকক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করার সুপারিশ আপনার অলরেডি হয়ে গেছে। আমরা ধরি এখন কেন এই পরিবর্তনটা? একনায়কতন্ত্র ঠেকানোর অন্যতম লক্ষ্য। যেমন আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতি কার্যত থাকেন একজন পুতুল, আমরা কার্যত তিনি পুতুলের ভূমিকা পালন করেন। সবগুলো সিদ্ধান্ত রাষ্ট্রের মেজর, সংসদের মেজর অ্যাক্টিভিটিস গুলো চলে যায় প্রধানমন্ত্রীর হাতে বা একজন ব্যক্তির হাতে। তো ওই বিষয়টাকে মাথায় রেখেই যে আপনার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, মানে একজনের উপরে সবগুলা ক্ষমতা বা একজনের হাতে, ওইটাকে বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হচ্ছে, যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না থাকে। এই লক্ষ্যেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা। একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়া। এখানে একজন ব্যক্তি এখন আর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান এবং সংসদ নেতা যাতে না হন, এমন বিধানও তৈরি করা হচ্ছে। আর এতে কোথাও না কোথাও বিএনপি, আওয়ামী লীগ বা জামাত না, জাতীয় পার্টি, এই দলগুলোর জন্য এখানে একটা পরিবর্তন চলে আসবে। পাশাপাশি নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, এই সকল বিষয়কে বেসিক্যালি আপনার গুরুত্ব দিচ্ছে আমাদের নির্বাচন সংস্কার কমিশন। এছাড়া সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন। আর আলী রিয়াজের নেতৃত্বে আমরা আজকে সম্ভবত দেখছি যে আপনার এটা সরকারের হাতে চলে এসেছে, অথবা আগামীকালকে এটার পূর্ণাঙ্গ জিনিসটা সামনে আসবে। তো সিস্টেম খারাপ না, আমার মনে হয় যে এটা মোটামুটি ভালোই একটা সিস্টেম হতে যাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে প্রথম।
তো এখন রাষ্ট্রপতি আর ওই যে আগের মতন পুতুল অবস্থায় থাকবেন না, তার হাতেও যেই ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতেও একই ক্ষমতা থাকবে। তার মানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার দিক থেকে হিসাব করলে একে অন্যের জন্য কিন্তু একটা ডিফারেন্ট ক্যারেক্টার। যে প্রধানমন্ত্রী চাইলে সবকিছু হয়ে গেল দেশে, নও, রাষ্ট্রপতি এখন ভূমিকা রাখতে পারবেন, এই অথরিটি বা সুপ্রিম পাওয়ার তাকে দেওয়া হচ্ছে। দেখা যাক আরো হয়তো বিস্তারিত আসবে। ভালো থাকুন।